আসসালামু আলাইকুম। আজ ক্লাস 7-এ লাইফ সায়েন্সের ক্লাসে আজ আমরা তোমাদের প্রথম অধ্যায় লাইফ সায়েন্সের প্রথম অধ্যায় মানুষের খাদ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে মানুষের খাদ্য জানার আগে প্রথমে আমরা জানব যে মানুষের খাদ্য জানার আগে আমরা জানব যে কিভাবে আমাদের দেহে যে খাদ্য দেহের জন্য আমাদের যে প্রয়োজনীয় খাদ্য সেটাই হচ্ছে মানুষের খাদ্য। তো মানুষের খাদ্য জানার আগে আমরা জানব যে কী করে আমাদের জীবনটা তৈরি হয়েছে, কী করে আমাদের দেহটা তৈরি হয়েছে। তো আমাদের দেহ তৈরি হয়েছে একটি মাত্র কোষ থেকে। তো একটি মাত্র কোষ থেকে আমাদের জীবন তৈরি হয়েছে। পুরো এক বিশালাকার দেহ একটি মাত্র কোষ থেকে তৈরি হয়েছে। তাই এই কোষকে জীবদেহের গঠনগত কার্যগত একক বলা হয়, অর্থাৎ কোষই হচ্ছে জীবদেহের একক। এই বিশালাকার দেহে আমাদের অসংখ্য কোষ রয়েছে। যেমন একটা বিশাল ইমারত একটা ইট থেকে তৈরি হয়। একটা ইট, অনেকগুলো ইট মিলে একটা বিশাল একটা দেওয়াল, আবার আরও বেশি ইট মিলে একটা বিশাল একটা ঘর, আরও অনেক বেশি ইট মিলে কী হয়, একটা বড় ইমারত তৈরি হয়। ঠিক আমাদের দেহ সেরকম, যে একটি মাত্র কোষ থেকে তৈরি, অনেকগুলো কোষ দিয়ে আমাদের দেহ তৈরি হয়। তো এই কোষের ভিত্তিতে একটা কোষের ভিত্তিতে কোষের ভিত্তিতে জীবকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এককোষী আর একটা হচ্ছে বহুকোষী। কোষের ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে এককোষী আর একটা হচ্ছে বহুকোষী। এককোষী কি না, একটি মাত্র কোষ দিয়ে তৈরি জীবকে এককোষী বলে। এই এককোষী জীবের জীবনটা একটা মাত্র কোষের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর বহুকোষী কাদের বলে, যাদের অনেকগুলো কোষ নিয়ে তৈরি দেহকে বলা হয় কি বহুকোষী। তো উদাহরণ কি, এককোষী যেমন অ্যামিবা, যাদের খালি চোখে দেখা যায় না, প্রোটোজোয়া, প্রোটিস্টা। তো এগুলো হচ্ছে এককোষী অ্যামিবা, প্রোটোজোয়া। তোমার ক্লাস 6-এ কিন্তু পড়েছো অ্যামিবা, প্রোটোজোয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, যে রোগগুলো জীবাণু যাদেরকে খালি চোখে দেখা যায় না, তারাই হচ্ছে এককোষী প্রাণী। বহুকোষী প্রাণী কাদের বলে, যাদের অনেকগুলো কোষ দিয়ে তৈরি, যেমন মানুষ। তো এই কোষ কিন্তু সজীব, জীবন্ত। তো প্রত্যেকটা সজীব যা বেঁচে থাকার জন্য কি দরকার, বেঁচে থাকার জন্য তার যে কোষের মধ্যে যে কার্যকলাপ সেগুলো সম্পন্ন করার জন্য, যেমন আমরা নিজের দেহের মধ্যে কত কিছু আমাদের ক্রিয়া সম্পন্ন হয়। যেমন আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করা, হাঁটা, চলা, দেখা, কোনো কিছু তোলা। তো এইগুলো আমরা কী করে পারছি? তো এই যে এগুলো সবই তো সম্মিলিত কোষ। তো এগুলো কোথা থেকে, এই যে কাজগুলো করছি, তো এই কাজগুলো করার জন্য আমাদের শক্তির প্রয়োজন। তো এই শক্তি কোথা থেকে আসছে? এই শক্তি আসে খাদ্য থেকে। এরপর আমরা জানব যে খাদ্য কি বা খাদ্য কাকে বলে। খাদ্য কি বা খাদ্য কাকে বলে? খাদ্য কি, সকল প্রকার আহার্য বস্তুকে বলা হয় খাদ্য। সমস্ত প্রকার আহার্য বস্তুকে খাদ্য বলে। আমরা খাদ্য কেন গ্রহণ করব?
যে আমাদের জৈবনিক ক্রিয়া, আমাদের দেহে দৈহিক, মানসিক এবং পাশাপাশি সব কিছু করার জন্য আমাদের শক্তির প্রয়োজন। তার জন্য আমাদেরকে খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য গ্রহণ করলে আমাদের শক্তি অর্জিত হলে তবেই আমরা কী করবো, আমাদের দৈহিক কার্যকলাপ যেমন সঠিক থাকবে, আমাদের যে পাশাপাশি আমরা যা করি সেগুলো আমরা কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে পারবো। ওই জন্য আমরা কী করি, যে প্রথমে শক্তির প্রয়োজন, প্রথমে এনার্জির প্রয়োজন। তোমার যদি এনার্জি না থাকে, তোমার যদি শক্তি না থাকে, বল না থাকে, তাহলে তুমি পড়াশোনা করতে পারবে না, হাঁটাচলা করতে পারবে না, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, ভালো করে কথা বলতে পারবে না। তো এগুলো সবার মনে কি রয়েছে, শক্তি। আর শক্তি কোথা থেকে আসে, খাদ্য থেকে। তো এগুলো সম্পূর্ণ সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয়, ওইগুলোর জন্য আমাদের শক্তির খাদ্যের প্রয়োজন। যদি আমরা খাদ্য না গ্রহণ করি তাহলে কি হবে, যদি আমরা খাদ্য না গ্রহণ করি তাহলে আমরা কি না, আমাদের দৈহিকের সাথে সাথে পাশাপাশি জিনিসও আমরা ঠিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো না, চালাতে পারবো না। এই জন্য আমরা খাদ্য গ্রহণ করি। তাহলে আমরা যে খাদ্য গ্রহণ করছি সেগুলো কিভাবে কি হচ্ছে, আমাদের কিভাবে আমাদের শক্তি অর্জিত হচ্ছে, তোমাদের এটা মনে হতে পারে কিভাবে শক্তি অর্জিত হচ্ছে, সেগুলো সম্পর্কে আজ আমরা বলব। কিভাবে আমাদের দেহে শক্তি অর্জিত হচ্ছে, কিভাবে কি করে সমস্ত ক্রিয়াকলাপগুলো, কিভাবে আমরা হাঁটাচলা করছি, কোথা থেকে আসছে, সেগুলো সম্পর্কে আমরা জানব। খাদ্যের মাধ্যমে কিভাবে শক্তি অর্জিত হচ্ছে বা শক্তি আমরা পাচ্ছি কী করে, যে আমাদের দেহ যে অনেকগুলো কোষ দিয়ে তৈরি, সেই কোষে কিভাবে খাদ্য যাচ্ছে, সে কী হয়, আমরা যে খাবার গ্রহণ করি অর্থাৎ জটিল খাবার গ্রহণ করি, সেটা কী হয়, আমরা দাঁতের মাধ্যমে চিবোই, চিবিয়ে কী করি, সেই খাবারগুলোকে ছোটো ছোটো করি, সেগুলো আমাদের দেহে যায়। সেগুলো দেহে তার প্রয়োজনীয় যে খাবারটা গ্রহণ করছি, সেই খাবারের মধ্যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে। আমরা যখন খাবার গ্রহণ করি, এই ফল খেতে হবে, ফলে ভিটামিন আছে, আমরা খাবার খাচ্ছি কিন্তু তাও আমরা দুর্বল। তা সত্ত্বেও আমরা এই ফল, তারপরে এই ধরনের সবজি আমরা বলতে শুনি যে এই সবজি খুব ভালো, এই সবজিতে প্রোটিন আছে, এই সবজিতে প্রোটিন আছে, এই সবজিতে ভিটামিন আছে, এই সবজি খাওয়া ভালো, এই সবজিতে বেশি খেলে এনার্জি বেশি হয়, এগুলো আমরা শুনি না? তো এগুলো কি হয়, যে খাবারগুলো খাচ্ছি সেই খাবারগুলো কি হচ্ছে, আস্তে আস্তে ছোটো ছোটো হয়ে সেগুলো কী করছে, উপাদান, এই খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, যে প্রয়োজনীয় উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলোই হচ্ছে আসল। এই উপাদানগুলো কি হয়, আমাদের কোষের মধ্যে এই ব্লাডের মাধ্যমে, ব্লাড আমাদের যে দেহের মধ্যে রক্ত যে সংবাহিত হচ্ছে, ছুটে বেড়াচ্ছে, তো এই ব্লাডের মাধ্যমে কি হয় না, ওই কোষে কোষে খাদ্য রসগুলো সেগুলো সংবাহিত হয়। খাদ্য রস যখন সংবাহিত হয়, তোমরা রক্তরস সেগুলো পড়েছো, রক্তরস কীভাবে, মানে রক্তরসের কাজ কি, রক্তরস হচ্ছে কোষে কোষে খাদ্য সংবাহিত করা। তো এই রক্তরসের মাধ্যমে কোষে কোষে খাদ্য সংবাহিত হয় এবং সেখান থেকে আমরা কী পাই, শক্তি পাই এবং কাজ করার ক্ষমতা পাই। তারপরে কি, আমরা যে কোনো উপাদান সম্পর্কে বললাম, খাদ্যের উপাদান কি, যে খাদ্যের মধ্যে যে একটা খাদ্য, ধরো চাল বা কোনো ফল, কোনো শাক সবজি, এগুলো সমস্ত কিছু খাদ্য আমাদের জন্য। তো এই খাদ্যের মধ্যে বিভিন্ন যে প্রয়োজনীয় যে জিনিসগুলো থাকে, যে প্রয়োজনীয় জিনিসগুলো থাকে, সেগুলোই হচ্ছে খাদ্য উপাদান। এই খাদ্য উপাদান, প্রয়োজনীয় খাদ্য উপাদানের মাধ্যমে আমাদের দেহে শক্তি অর্জিত হয় এবং আমরা দেহে অর্থাৎ এবং আমরা দেহে যে আমাদের দেহে যে জৈবনিক ক্রিয়াকলাপগুলো আছে সেগুলো কী হয় না, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং আমরা দৈহিকের সাথে পাশাপাশিও কাজ করতে পারি, আমরা পড়াশোনা ভালো করতে পারি, হাঁটা চলতে পারি, ভালো কথা বলতে পারবো। যদি শক্তি অর্জিত না হয় বা শক্তি সঠিকভাবে যদি না সরবরাহিত হয়, তাহলে আমরা এই কাজগুলো কিন্তু করতে পারবো না। তো এই খাদ্য উপাদান, আমাদের খাদ্যে কোন কোন উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো কী এবং সেই উপাদানগুলো আমাদের দেহে কী কী কাজ করে,
মানে আমাদের অনেকগুলো খাদ্য উপাদান রয়েছে, সেই খাদ্য উপাদানগুলির আলাদা আলাদা কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা আজকে জানব। সেই উপাদানগুলো সম্পর্কে আগে আমরা পরিচিত হব, তারপরে আমরা তাদের কাজ সম্পর্কে জানব এবং সেগুলো আমাদের জীবদেহে কী ভূমিকা পালন করছে, কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা জানব। এই খাদ্য উপাদানকে কী কী খাদ্য উপাদান, কী আমাদের দেহে কী খাদ্য উপাদান থাকে? কার্বোহাইড্রেট, খাদ্যের মধ্যে যে কী কী উপাদান থাকে আমাদের দেহে খাদ্যের মধ্যে কী কী উপাদান থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন থাকে, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল, উদ্ভিজ রাসায়নিক, এগুলো থাকে। তো এই খাদ্য উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা হয়? খাদ্য উপাদান কত প্রকারে থাকে? 8 প্রকারে, 8 ভাগে ভাগ করা হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, যে ছকগুলো তোমাদের দেখিয়েছি দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, জল, ভিটামিন, খাদ্যতন্তু, উদ্ভিজ রাসায়নিক। তাহলে কয় প্রকারের থাকে বা কয়টি থাকে? 8টি উপাদান থাকে। খাদ্যের মধ্যে 8টি উপাদান থাকে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, খাদ্যতন্তু আর উদ্ভিজ রাসায়নিক। তো এই যে খাদ্য উপাদানগুলো, এই খাদ্য উপাদানগুলির কার্যক্ষমতায় কী কাজ করে, আমাদের দেহে কী কাজ করে, সেই কার্যের ভিত্তিতে খাদ্য উপাদানগুলিকে 2 ভাগে ভাগ করা হয়। কার্যের ভিত্তিতে খাদ্য উপাদানগুলোকে 2 ভাগে ভাগ করা হয়। কার্যের ভিত্তিতে অর্থাৎ উপাদানের কার্যের ভিত্তিতে, খাদ্য উপাদানের কার্যের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পরিপোষক খাদ্য বা শক্তি উৎপাদনকারী খাদ্য, আর হচ্ছে একদিকে হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য বা অনাক্রমতা অর্থাৎ রোগ প্রতিরোধকারী, দেহ সংরক্ষক খাদ্য বা রোগ প্রতিরোধকারী খাদ্য। 2 ভাগে ভাগ করা হয়। কার্যের ভিত্তিতে 2 ভাগে ভাগ করা হয়। একটা পরিপোষক খাদ্য বা একটা দেহ পরিপোষক খাদ্য, আর একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তো এই পরিপোষক এবং সংরক্ষক, এটা আমরা কি আগে জানবো। পরিপোষক কাকে বলে? বা এখানে কি আছে? শক্তি উৎপাদনকারী খাদ্য। তার মানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই কার্বোহাইড্রেট উপাদান সমৃদ্ধ, ফ্যাট উপাদান সমৃদ্ধ, প্রোটিন উপাদান সমৃদ্ধ এই ধরনের খাবার খেলে কি হবে? পরিপোষক, দেহ পরিপোষক হবে, অর্থাৎ দেহ শক্তি উৎপাদন ক্ষমতা বাড়বে, শক্তি এখান থেকে বেশি অর্জিত হবে। তো ওই জন্য এই ধরনের উপাদান জাতীয় খাদ্যগুলোকে কি বলা হয়? শক্তি উৎপাদনকারী খাদ্য বা পরিপোষক খাদ্য। এই পরিপোষক বা শক্তি উৎপাদনকারী খাদ্য কোনগুলো এবং কি? পরিপোষকটা কি? পরিপোষক কেন বলা হয়েছে? পরিপোষক আমরা কাকে বলবো? যে পরিপোষক হচ্ছে যে সকল খাদ্য গ্রহণের ফলে, যে সকল খাদ্য গ্রহণের পর কি হয় না, সেই খাদ্য পাচিত হয়, হজম হয় এবং হজম হওয়ার পর সেটা শক্তি উৎপাদন করে। সেই ধরনের খাদ্য দেহে শক্তি উৎপাদন করে এবং দেহে বিভিন্ন যে কার্যগুলো সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অর্থাৎ এই খাদ্য গ্রহণ করার পর সরাসরি কিন্তু শক্তি উৎপন্ন হয় না বা সরাসরি কাজ হয় না। প্রথমে পাচিত হবে, হজম হবে, প্রয়োজনীয় অংশগুলো কোষের মধ্যে সংবাহিত হবে এবং অপ্রয়োজনীয় অংশগুলো সেগুলো কি হবে না, মলের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাবে। তো এই ধরনের খাদ্যকে বলা হয় কি? শক্তি উৎপাদনকারী খাদ্য বা দেহ পরিপোষক খাদ্য। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই ধরনের খাদ্য খাওয়ার ফলে কি হয় না, শক্তি উৎপন্ন বেশি হয়। তো কার্বোহাইড্রেট কোন উপাদান থেকে বেশি শক্তি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট জাতীয় না প্রোটিন না ফ্যাট? তার মানে এগুলো কি হচ্ছে, এই খাদ্যগুলো কি হচ্ছে না জারিত হচ্ছে। অর্থাৎ জারিত হওয়া মানে কি? দেহে যে অক্সিজেনের প্রভাবে এই খাদ্যগুলো কি হচ্ছে, ভাঙছে।
ভেঙে শক্তি উৎপন্ন হচ্ছে, পুড়ছে, পুড়ে শক্তি উৎপন্ন হচ্ছে। তো যেমন কয়লা পুড়ে তাপ শক্তি উৎপন্ন হয়, সেই রকম যেমন কয়লা তখন সেটা তাপ দিলে সেটা পুড়ছে, পুড়ে তারপরে কী হচ্ছে, যে প্রয়োজনীয় যে শক্তি আমাদের যে এই যে আমরা কারেন্ট, বিদ্যুৎ আর বিভিন্ন ধরনের যে এগুলো, তো এই বিদ্যুৎ যে আমরা পাচ্ছি সেগুলো কী হচ্ছে, তাপ বিদ্যুৎ থেকে পাচ্ছি। সেগুলো কীভাবে না কয়লা পুড়িয়ে। ঠিক একই রকম আমাদের শরীরও সেই রকম কী হয় না, এই যে খাবার উপাদানগুলো সেগুলো হচ্ছে জারিত হয় অক্সিজেনের প্রভাবে, পুড়ে কী হয় না শক্তি উৎপন্ন হয়। ওই জন্য এদেরকে শক্তি উৎপাদনকারী খাদ্য বলে। তারপরে দেখো আরেক পাশে লেখা আছে কি, যে দেহ সংরক্ষক খাদ্য বা রোগ প্রতিরোধক খাদ্য। দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে, যে সকল খাদ্য উপাদানগুলো কি হচ্ছে না দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং দেহকে রোগ থেকে সুরক্ষা দান করে, দেহকে সুস্থ রাখে, তাকে দেহ সংরক্ষক খাদ্য বলে। যেমন খনিজ লবণ, জল, ভিটামিন, খাদ্যতন্তু, উদ্ভিজ রাসায়নিক, এগুলো খনিজ লবণ, জল, ভিটামিন এগুলো উদ্ভিজ রাসায়নিক নয়। তো এই খাদ্য উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। একে আরেকটা ভাষায় বলে অনাক্রম্য ক্ষমতা। দেহে অনাক্রম্যতা মানে কি না, দেহে যে শক্তি, দেহে যে পাওয়ারটা কি করে, যে খাদ্য উপাদানগুলো বা যে পাওয়ার আমাদের দেহে যে এক ধরনের প্রোটিন উৎপন্ন হয়, যে পাওয়ার কি করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বা রোগ থেকে দেহকে রক্ষা করে। সেই ক্ষমতাকে দেহকে রোগ থেকে রক্ষা করে, সেই ক্ষমতাকে বলা হয় কি অনাক্রম্যতা, বা বলা হয় কি ইংরেজিতে তাকে বলে কি ইমিউনিটি। অনাক্রম্যতা বা ইংলিশে তাকে বলা হয় কি ইমিউনিটি পাওয়ার। আমরা বলতে শুনি যে ইমিউনিটি পাওয়ার যখন কমে যায় তখন কি হয় না আমাদের রোগগুলো বেশি যার ইমিউনিটি পাওয়ার যত কম সে বেশি রোগগ্রস্ত। যেমন তোমাদের মিশনে থাকাকালীন অবস্থায় তোমরা দেখতে পেয়েছো যে এক সময় শীতের সেই ফাল্গুন মাসের দিকে অর্থাৎ বসন্তের দিকে রোগ হয়, পক্স বা বসন্ত হয়। সেই বসন্তে দেখা যায় কি না ছড়িয়ে পড়ছে, আস্তে আস্তে কি হচ্ছে অনেকেও ছড়িয়ে পড়ছে, কিন্তু কিছু জনকে হচ্ছে না। কেন হচ্ছে না বা কিছু জনকে হচ্ছে, সেটা কেন হচ্ছে না এই যে অনাক্রম্যতা যা শরীরে যত বেশি তার জীবাণু, এই যে বসন্ত যখন কারোর দেহ থেকে বসন্ত ছড়িয়ে পড়ছে, এটা ছোঁয়াচে রোগ। তো বসন্ত রোগের জীবাণু ছড়িয়েই আছে, কিন্তু সবাইকে হচ্ছে না, কিছু জনকে হচ্ছে। কেন হচ্ছে না এই জীবাণুগুলো সবার শরীরে কিন্তু যাচ্ছে, এবং বসন্ত কিন্তু সবাইকে হচ্ছে না, ওই পক্স কিন্তু সবাইকে হচ্ছে না। কেন হচ্ছে না না পক্সের জীবাণু সবার শরীরে যাচ্ছে, কিন্তু পক্স সবাইকে হচ্ছে না। কারণ এবং কিছু জনকে হচ্ছে কেন না পক্সের জীবাণু শরীরের মধ্যে সবার শরীরে যাচ্ছে, কিন্তু কিছু জনকে হচ্ছে ওই জন্যই যে তাদের দেহে সংরক্ষক ক্ষমতা অর্থাৎ অনাক্রম্যতা কম থাকে, অর্থাৎ ইমিউনিটি পাওয়ার কম থাকে। ওই জন্য ইমিউনিটি পাওয়ার কম থাকার জন্য ওই জীবাণুটা শরীরে প্রবেশ করছে এবং সেখানে তার প্রভাব বিস্তার করছে, সেখানে সে রাজত্ব ফলাচ্ছে। ফলে কী হচ্ছে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ছে, বা বসন্ত রোগে বা পক্স বা আলাদা কোনো রোগ, ম্যালেরিয়া, ওই রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তার মানে ইমিউনিটি পাওয়ার, এই যে খাদ্য খনিজ লবণ, জল, ভিটামিন, এইসব খাদ্য উপাদান কী করে আমাদের দেহে ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে তোলে। তো এই দেহ সংরক্ষক খাদ্য কি যে সকল খাদ্য কি হয় না যে সকল খাদ্য গ্রহণের পর এই খাদ্যগুলো কি হয় পাচিত হয় না,
সরাসরি কী হয় না, রক্তের সঙ্গে মিশে যায়। খনিজ লবণ, জল, ভিটামিন, এই জল সরাসরি আমাদের ব্লাডের সঙ্গে মিশে যায়। জল হজম হয়, জলকে চিবোতে হয়, কিছুই না। খনিজ লবণও ঠিক, এবং ভিটামিনও সেরকম। আমরা অনেক সময় ডাক্তার ভিটামিন বোতল দেয়, সেটা কী হয় বলে, খাবারের পর মানে আমরা কার্বোহাইড্রেট প্রোটিন জাতীয় খাবার খেলাম, তার সাথে ভিটামিনটা নিতে হলো, ফলে কী হচ্ছে, ওই যে শক্তি উৎপন্ন হচ্ছে, এবং তার সাথে এই ভিটামিনটা দিয়ে আরও শরীরটা মানে শরীরে বেশি অনাক্রমতা ক্ষমতা গড়ে তুলছে, এবং আরও বেশি এনার্জেটিক হচ্ছে, আমরা অনেক শক্তি পাচ্ছি। যারা দুর্বল থাকে, যাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে, ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদেরকে ওষুধের সাথে সাথে, রোগ কমানোর ওষুধের সাথে সাথে আর একটা দেয় কি না, ভিটামিন দেয়, যাতে আমাদের শরীরের ভিটামিনগুলো, এই উপাদানগুলো অভাব পূরণ হলে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তো এই পরিপোষক এবং দেহ সংরক্ষক এইগুলোকে এই জন্য বলা হয়। তো তোমাদের তারপর হচ্ছে খাদ্যতন্তু ও উদ্ভিজ রাসায়নিক। খাদ্যতন্তু ও উদ্ভিজ রাসায়নিক কেমন? খাদ্যতন্তু হচ্ছে এক ধরনের খাদ্য উপাদান, যেগুলো কী হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদান। এই কার্বোহাইড্রেট এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উপাদান। এই কার্বোহাইড্রেটগুলো কী হয় না, হজম হয় না। তারা কিন্তু আমরা খাই, কিন্তু সেটা হজম হয় না, এবং আমাদের শরীরে কী হয় না, এই তন্তু জাতীয় খাবারগুলো খেলে আমাদের শরীরে বেশি নমনীয় হয়, এবং এনার্জি থাকে, এবং আমাদের শরীরকে সুস্থ রাখে, এবং মলের পরিমাণ বাড়িয়ে আমাদের শরীরকে সতেজ রাখে, এবং টক্সিন থেকে প্রতিরোধ করে। ওই জন্য ডাক্তার বলে, কিছুজন আমরা বলতে শুনি, বা ডাক্তারবাবুকে বলতে শুনি যে ফাইবার জাতীয় খাবার খেতে। খাদ্যতন্তু জাতীয় খাবার কোনগুলো? এই যে ছোলা, এই যে ড্রাই ফ্রুটসগুলো। তারপরে উদ্ভিজ রাসায়নিক কি, যে আমাদের যে সবজিগুলো বা যে বিভিন্ন উদ্ভিজ যে শস্যগুলো, সেগুলো দেখি কালারফুল হয়। টমেটো লাল রঙের, শাক সবুজ রঙের। তো এই যে এই কালারগুলোর জন্য দায়ী হচ্ছে উদ্ভিজ রাসায়নিক এক ধরনের উপাদান, যে কী করে না, সবজির কালার তৈরি করে। এই উদ্ভিজ রাসায়নিক কালারফুল, বা যেমন হচ্ছে বিট এক ধরনের কালার, গাজর এক ধরনের কালার, টমেটো এক ধরনের কালার, এই জাতীয় খাবার খেলে কী হয়, আমাদের শরীরে আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, এবং শরীর সুস্থ থাকে, ক্যান্সার প্রতিরোধ, এগুলো আমাদের উপকার করে। তো আজ আমরা মানুষের খাদ্য উপাদানের প্রকার সম্পর্কে জানলাম, যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ লবণ, ভিটামিন, জল, এগুলো কি, কেমন ধরনের খাদ্য, সেগুলো সম্পর্কে জানলাম। এবং এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা শক্তি উৎপাদনকারী খাদ্য। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটা শক্তি উৎপাদনকারী খাদ্য। তো এদের শক্তি আলাদা আলাদা, মানে এই খাদ্য উপাদান থেকে সব থেকে বেশি শক্তি কোথা থেকে পায়, সব থেকে বেশি শক্তি কোন উপাদান থেকে পায়, সব থেকে কম শক্তি কোন উপাদান থেকে পায়, আমরা জানব। সব থেকে বেশি শক্তি অর্থাৎ লিপিড, ফ্যাট, চর্বি জাতীয় খাদ্য থেকে আমরা বেশি শক্তি পাই। তারপরে হচ্ছে কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন। এই দুটোর তুলনায় সবথেকে কম শক্তি আমরা প্রোটিন থেকে পাই। কিন্তু প্রোটিন যে আমাদের দেহ গঠনে, আমাদের দেহ কাঠামো গঠনে, প্রতিরোধে, এগুলোতে প্রোটিন খুব কার্যকরী। ঠিক আছে, তোমাদের খাদ্য উপাদান প্রকার এবং খাদ্য কী, এগুলো সম্পর্কে আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা খাদ্য উপাদানের গুরুত্ব, তার কাজ, ভূমিকা, এবং তার সাথে তোমরা কী করবে, পরিপোষক খাদ্য কাকে বলে, দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে, খাদ্যের উপাদান কি, খাদ্য কি, এই যে এইগুলো আমি করলাম, এগুলো তোমরা সমস্ত খাতায় লিখবে। একটা আলাদা লাইফ সায়েন্সের খাতা করবে, খাতায় লিখবে, খাতায় লিখে উত্তরগুলো লিখে আমাকে পাঠাবে। আমি যে এই ক্লাসগুলো করলাম, তুমি এই ক্লাসগুলো থেকে কি বুঝলে
সেই লিখে আমাকে কিন্তু পাঠাবে। এবং পরিপোষক খাদ্য ও দেহ সংগ্রহ খাদ্যের মধ্যে পার্থক্য তোমরা নিজেরা করবে। এবং যতটুকু ক্লাস করা হলো সেখানে যে কোশ্চেনগুলো বলে সেই কোশ্চেনগুলো উত্তরগুলো তোমরা করবে। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে।